রণদীপ রায়, ইয়ং, ড্যাশিং, হ্যান্ডসাম, সাকসেসফুল ইত্যাদি ইত্যাদি, এরকম আরও কিছু বিশেষণ রণদীপের নামের সাথে পার্মানেন্টলি জুড়ে গেছে। এই শহরের মোস্ট এলিজেবল ব্যাচেলার প্রতিটা মেয়ে ওর দিকে শুধু তাকিয়েই রয়ে যায়। ওর নিজের পার্সোনাল সেক্রেটারি থেকে শুরু করে মডেল, যারা আর ডিজাইন্সের হয়ে কাজ করে, এমনকি সমস্ত মেয়ে ক্লায়েন্ট পর্যন্ত ওর দিকে তাকিয়ে থাকে। শুধুমাত্র ওর উপস্থিতি একটা রুমে সমস্ত মেয়েদের অ্যাটেনশনের জন্য যথেষ্ট। কিন্তু রণদীপ রায় এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে এমন একমাত্র মানুষ। খুব শান্ত ও নম্রভাবে মেয়েদের এই তাকিয়ে থাকাকে একদম জলে ফেলে দেয়। কিন্তু দিন দিন পরিস্থিতি অনেক জটিল হয়ে পড়ছে। 29 বছর বয়স হয়ে গেল। সব মেয়েদের মায়েরা এবার অধৈর্য হয়ে পড়ছে। যে কোনো প্রাইভেট পার্টিও যেন অসহ্য হয়ে উঠছে। আর তার সাথে আবার শিল্পা। নিজের বিশাল অফিসে বসে খুব মনোযোগ সহকারে পরের প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে রণদীপ। ঠিক সেই মুহূর্তে ওর ফোন বেজে উঠল। রণদীপ কলটা রিসিভ করলো। ইয়েস। গুড মর্নিং স্যার, আলিয়া ম্যাম লাইনে আছে। ওকে, লাইনটা কানেক্ট করে দাও। ছোটু, ওহ দি, অন্তত যখন অফিসে আছি তখন তো নয়। আমি আশা করছি তুমি আমার পিয়ের সাথে কথা বলার সময় অন্তত ছোটু বলনি। কিন্তু তুই তো আমার ছোট ভাই, আর আমি তোর দি। আর আমি জানি তোর পিয়ের সাথে কথা বলার সময় আমাকে কি বলতে হবে। ওকে ঠিক আছে দি, বলো কি বলতে চাও। হ্যাঁ, আমি তোকে কল করলাম এটা মনে করানোর জন্য যে আজ সন্ধ্যায় তোকে সেনদের সাথে দেখা করতে যেতে হবে। হ্যাঁ আমার মনে আছে দি। আমার সাথে এই রকমভাবে কথা বলবি না। নিশি খুবই ভালো মেয়ে, সুন্দর, শিক্ষিত, নম্র এবং আমাদের মতোই সোসাইটি থেকে বিলং করে। আর আমারও ওকে খুব পছন্দ। আর এই বিয়ের পাশাপাশি রায় আর সেনদের বিজনেস রিলেশনও স্ট্রং হয়ে যাবে। আমি জানি দি। নিশির সাথে আগেও কয়েকবার সাক্ষাৎ হয়েছে রণদীপের। নিশি খুব ভালো মেয়ে এবং নম্র, কিন্তু বিয়ে নিয়ে একটু ভাবতে চায় না। বিয়ে ওর ইচ্ছেগুলোর মধ্যে নেই। শুধুমাত্র ওর দিদির ইচ্ছের জন্য বিয়েটা করতে চাইছে। দিদি যতক্ষণ খুশি থাকছে ততক্ষণ কাকে বিয়ে করছে সেসব নিয়ে ভাবার কোনো প্রশ্নই নেই। কিন্তু নিশিকে বিয়ে করলে সেটা বিজনেসের ক্ষেত্রে ভালোই হবে। তাই আলিয়াকে কথা দিল যে অফিসের পরে নিশিদের বাড়ি যাবে এবং বিয়ের ব্যাপারে কথা বলে আসবে। রণদীপ ফোনটা রেখে জাস্ট ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েছে। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। রণদীপ একটা দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো। স্যার, কেউ একজন মিস সেন আপনার সাথে দেখা করতে চান। মিস সেন? তুমি বলতে চাইছো ও এখানে এসেছে? ইয়েস স্যার, আর আপনার সাথে দেখা করার জন্য খুবই জোর করছে। স্যার, আপনি চাইলে আমি ওকে চলে যেতে বলি? না, ভেতরে পাঠিয়ে দাও। নাতাশা ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকালো এবং ভাবতে লাগলো, আর মেয়েটার সাথে দেখা করতে রাজি হলো কেন? নাতাশা মেয়েটাকে কেবিনটা দেখিয়ে দিল। রণদীপ কেবিনের দরজায় একটা হালকা আওয়াজ শুনতে পেল। ওই পাশে ওর ফিউচার ওয়াইফ দাঁড়িয়ে আছে। তাই নিজেকে একটু সংযত করে নিয়ে নিজেই উঠে গিয়ে দরজাটা খুলে দিল। আর দরজা খুলে যেটা দেখতে পেল সেটার জন্য একটু প্রস্তুত ছিল না ও। কারণ দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে নিশি নয়। আর তাকে দেখেও 16 বছরের একজন বাচ্চা মেয়ের থেকে একদিনও বেশি হবে বলেও মনে হচ্ছে না। হাঁটু পর্যন্ত একটা সি গ্রিন কালারের ডিজাইনার ড্রেস পরে আছে, পায়ে হাই হিল, হাতে ডিজাইনার ব্যাগ, কানে লম্বা রিং ঝুলছে, হাতে ব্রেসলেট, লম্বা কালো চুল কোমর পর্যন্ত দোল খাচ্ছে। রণদীপ কিছুক্ষণের জন্য ওকে দেখতেই থাকলো এবং অবাক হয়ে রইল। মেয়েটার মুখে ক্ষমা চাওয়ার ভাব ফুটে উঠেছে। আই এম সরি মিস্টার রায়, আসলে আমি ভেবেছিলাম আমি আপনার পিএকে আমার নাম বললে আপনি আমার সাথে দেখা করতে রাজি হবেন না। রণদীপ আশ্চর্য হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মেয়েটা নার্ভাসভাবে পা নাড়তে নাড়তে বলল, আসলে আমি বলতে চাইছিলাম আপনি যদি জানতে পারতেন আমি নিশির দিদি নই তাহলে আপনি আমার সাথে দেখা করতে রাজি হতেন না। রণদীপ বুঝতে পেরে বলল,
তুমি নিশির বোন? হ্যাঁ, আমি ভেতরে আসতে পারি? আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। ও শিওর, কাম ইন। রণদীপ ওকে সোফাতে বসতে বলল। ওরা একে অপরের মুখোমুখি বসে আছে। হঠাৎ করেই মেয়েটা বলল, মিস্টার রায়, প্লিজ আমার দিদিকে বিয়ে করবেন না? আর যাই আশা করুক রণদীপ এই ধরনের কথা আশা করেনি মোটেও, তাই অবাক হয়ে চিল্লিয়ে উঠল। হোয়াট? প্লিজ প্লিজ ওকে বিয়ে করবেন না। রণদীপ কিছুক্ষণের জন্য সব কথা হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর রণদীপ বলল, এক্স্যাক্টলি তুমি কে? ওহ, আই এম সরি, আমি নিজের পরিচয়টাই দিইনি। আমি দীপিকা, মিস দীপিকা সেন, নিশিদির বোন। এর আগে তো কখনো দেখিনি তোমাকে। হ্যাঁ, বাবা বলে সোশ্যাল পার্টি বা ইভেন্টসে যাওয়ার জন্য আমি খুবই ছোট। রণদীপ দীপিকার কথাটা নিশ্চিত করতে চাইল। আর তুমি চাইছো আমি তোমার দিদিকে বিয়ে না করি? হ্যাঁ, আমি আপনাকে সেইভাবে কথাটা বলতে চাইনি। আসলে আপনি দিদিকে বিয়ে করতে পারবেন না। রণদীপ একজন 5 বছরের বাচ্চার সাথে কথা বলার মতো করে জিজ্ঞাসা করলো দীপিকাকে। কিন্তু কেন, সেটা আমি জানতে পারি? দীপিকা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল। আসলে দিদি আপনাকে ভালোবাসে না। রণদীপ অবাক হয়ে ভাবল, মেয়েটা একদমই অবুঝ। দেখো বাচ্চা মেয়ে, আমি মোটেও বাচ্চা নই। রণদীপ কোনো রকমে তার হাসি আটকে বলল, কত বয়স তোমার? 16? আই অ্যাম অলরেডি 18। রণদীপ বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রিয়েলি? ইয়েস, গতকালই আমার 800তম বার্থডে সেলিব্রেট করলাম। বয়স অনেকটা সেনসিটিভ বিষয়, এই ভেবে রণদীপ বলল। আই এম সরি দীপিকা, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, তোমার দিদি আমাকে ভালোবাসে না বলে এটা এই বিয়েতে কোনো রকম প্রভাব পড়বে না। এই বিয়ের সাথে আরও অনেক বিষয় জড়িয়ে আছে যেটা তুমি বুঝবে না। দীপিকা বিরক্ত হয়ে বলল, আমি জানি এটা বিজনেস রিলেটেড, ইটস জাস্ট প্যাথেটিক, কিন্তু দিদি আপনাকে বিয়ে করতে পারবে না। দিদি অন্য একজনকে ভালোবাসে। ও, শুধুমাত্র এইটুকুই রণদীপের মুখ থেকে বেরোলো। রণদীপের মুখের এক্সপ্রেশন দেখে খারাপ লাগলো দীপিকার, তাই সে কোনো কিছু না ভেবেই বলল, আই এম সরি এটার জন্য। আপনি জানেন, আমি হলে আপনাকেই আগে পছন্দ করতাম। সত্যি? থ্যাংক ইউ। হ্যাঁ, আমার তো মনে হয় আপনি দেখতে সুন্দর আর খুব ভালো। এমনকি আপনাকে আমার নাম না বলে দেখা করতে চাওয়ার জন্য আপনি আমার উপরে রেগে যাননি। নিশি যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে সে সেটা তোমার বাবাকে বলছে না কেন? আসলে ছেলেটা এখন ভারতে নেই, লন্ডনে আছে নিজের পড়াশোনার জন্য। আর দিদিকে বলেছে যে এখন কাউকে কিছু না বলতে, যতদিন না তিনি দেশে ফিরে আসছে। আর তার আসতে এখনো 3 মাস বাকি আছে। তাছাড়াও দিদি কখনোই বাবার বিরুদ্ধে যাবে না, ও আপনাকেই বিয়ে করতে রাজি হয়ে যাবে। আর তাই আমি আপনার সাথে কথা বলতে এসেছি। রণদীপ দীপিকার সাহস দেখে ভীষণ অবাক হলো। এখানে আসার খবর ওর ঘরে কেউ জানলে হয়তো ওর ঘর থেকে বেরোনোই বন্ধ হয়ে যাবে। নিশি আর আমি একই নৌকায় আছি। কি, আপনিও কাউকে ভালোবাসেন? দীপিকার কথা শুনে রণদীপ অবাক হয়ে গেল। ও বলতে চেয়েছে এক, আর মেয়েটা বুঝেছে আর এক। তাই তাড়াতাড়ি দীপিকার ভুল ভাঙানোর জন্য বলল, না না, তা নয়। আমি বলতে চাইছি আমিও বিয়ে করতে চাইছি। বাড়ির লোকেদের জন্য আর পিছিয়ে আসতে পারবো না। ওহ নো, তাহলে আপনাদের 3 জনের বাকি জীবনটা খুবই কষ্টকর হবে। আর একই বাড়িতে 3 জনের থাকাও খুব অস্বস্তিকর হবে। রণদীপ দীপিকার কথায় কনফিউজ হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি বলতে চাইছো? আমরা 3 জন মানে বুঝলাম না। দীপিকা স্বাভাবিকভাবেই বলল, 3 জন মানে আপনি, দিদি আর রণবীরজি। রণবীর? রণবীর আবার এর মধ্যে কি করে এলো? ওহ, আপনাকে তো বলাই হয়নি, আপনার ভাই রণবীরজি আর দিদি একে অপরকে ভালোবাসে। রণদীপ অবাক হয়ে গেল রণবীর নিশিকে ভালোবাসে শুনে। আচ্ছা, আজকে শুধু অবাক হওয়ারই দিন? তার ছোট ভাই প্রেম করছে আর সে জানে না? আমার ভাই যাকে ভালোবাসে সেই মেয়েকে আমি কখনোই বিয়ে করতে পারবো না।
আমি জানতাম আপনার ভাই নিশিদিকে ভালোবাসে জানলে কখনোই রাজি হবেন না। আমি জানি আপনি খুব ভালো। সেটা তো বুঝলাম আমি ভালো, কিন্তু এতে সমস্যার সমাধান হলো কি? আমি আমার দিকে জানি, এর জন্যই আমাকে দায়ী করবে আর ভাববে আমি এইসব কিছু প্ল্যান করে করেছি যাতে আমাকে বিয়ে করতে না হয়। দীপিকা বেশ চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে এখন কি করব? দেখো দীপিকা, রণবীর আর নিশি যদি একে অপরকে ভালোবাসে তাহলে অবশ্যই আমি নিশিকে বিয়ে করব না। তবে পুরো ব্যাপারটা অনেক জটিল হয়ে গেল, এখানে অনেক রকম সমস্যাও হয়ে গেল, আর এটার থেকে বেরোতেও একদম সঠিক রাস্তা দরকার। সন্ধ্যায় তোমাদের বাড়ি যাওয়ার আগে আমাকে ভাবতে দাও, দেখি কি করা যায়। দীপিকাও মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আমি এখন আসি। আমি শিওর আপনি ঠিক কোনো না কোনো একটা রাস্তা বের করে নেবেন। আমি জানি আপনি খুবই স্মার্ট। রণদীপ উঠে দীপিকার জন্য দরজাটা খুলে দিল। তারপর হাসতে হাসতে নিজের চেয়ারে গিয়ে বসলো। এরপর রণদীপ রণবীরকে ফোন করলো যে লন্ডনে MBA করছে। রণবীর জানালো সে নিশিকে অনেক দিন থেকেই জানে আর তারা একে অপরকে ভালোবাসে। রণদীপ ফোনটা রেখে দিয়ে ভাবতে লাগলো এই সময় কি করা উচিত। এই বিয়েটাকেও মানা করতে পারবে না, বিজনেসের দিকেও এতে অনেক ক্ষতি হয়ে যাবে। আবার রাজি হলেও ফ্যামিলিতে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে। বসে বসে ভাবতে ভাবতে ওর মাথায় একটা ভাবনা এলো, যদিও এটা কতটা ঠিক হবে সেটা বুঝতে পারছে না ও, আর এর জন্য অনেক রকম মিথ্যে কথা বলতে হবে। কিন্তু এই মুহূর্তে ওর বিজনেসের জন্য এটা দরকার, আর ওর ফ্যামিলিও ওকে বিয়ে না দিয়ে ছাড়বে না। কিন্তু ওর করা প্ল্যানটা পুরো লাইফটাই এটা কেমন প্রভাব ফেলবে, আর এটা কি ঠিক হবে? দীপিকা, তুই কি পাগল? তোর মাথাটা তো একদম গেছে নাকি? দিদি, আমি এটা শুধুমাত্র তোমার জন্য করেছি। দীপিকা ওদের রুমে এসে সোফায় বসতে বসতে বলল। দীপিকা রণদীপ রায়ের সাক্ষাৎ ও ওনার সাথে হওয়া কথোপকথন নিশিকে জানালো, আর প্রত্যাশা মতোই নিশি কথাটাকে একদমই ভালোভাবে নেয়নি। নিশি ভয়ে ভয়ে চোখে দীপিকার দিকে তাকিয়ে বলল, দীপিকা, বাবা যদি এটার ব্যাপারে জানতে পারে তাহলে আমি একদম শেষ। দিদি, তুমি একটু বেশি চিন্তা করছো। দীপিকা সোফার উপর শুয়ে পড়ল, তারপর বলল, আচ্ছা, বাবা কিভাবে এটার ব্যাপারে জানতে পারবে? আমরা তো আর বলতে যাচ্ছি না। আর মিস্টার রায়ের ব্যাপারে কি হবে? ও, ওনার ব্যাপারে চিন্তা করতে হবে না। উনি একজন খুবই ভালো মানুষ। উনি কখনোই আমাদের সাথে ধোঁকাবাজি করবে না। বলেই দীপিকা নিশির দিকে তাকিয়ে আবার বলল, দিদি, তুমি শিওর তো যে তুমি মিস্টার রায়কে বিয়ে করতে চাও না? একদম শিওর, কিন্তু তুই হঠাৎ এরকম জিজ্ঞেস করছিস কেন? ও দিদি, আমি এর আগে ওনার মতো কাউকে দেখিনি। দেখতেও সুন্দর, হ্যান্ডসাম, কুল। আমি তো ভাবছিলাম তোমার নাম নিয়ে দেখা করার জন্য আমার উপর রেগে যাবে, কিন্তু আমার উপর একটুও রেগে যায়নি, আর আপসেটও হয়নি। আমি ভেবেছিলাম আমার কথাগুলোকে হয়তো কোনো গুরুত্বই দেবে না, কিন্তু খুব ভালো করে আমার কথাগুলো শুনলো ও বুঝলো। এমনকি আমাকে কথাও দিয়েছে যে সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি আসার আগে ঠিক কোনো একটা উপায় বের করে নেবে। আমার মনে হয় তো উনি জাস্ট অসাধারণ। আমার তো মনে হয় যে কোনো মেয়ে ওনাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। দীপিকার কথা শুনে নিশি অবাক হয়ে গেল। ও মাই গড, দীপিকা, আমার তো মনে হচ্ছে এখানে একটা প্রথম দেখাতেই ক্লাসিক লাভ স্টোরির ব্যাপার। তুই কি আবার মিস্টার রায়কে ভালোবেসে ফেললি নাকি? ওফো, ক্রাশ হতে পারে, কিন্তু ভালোবাসা একদমই নয়। আর তাছাড়া আমার থেকে 11 বছরের বড়। আমরা দুটো আলাদা জেনারেশনের। ও কেমন দীপিকা, এতটাও বড় নয় যে দুজন দুটো জেনারেশন। সে যাই হোক, কিন্তু দিদি, তুমি শিওর তুমি ওনাকে বিয়ে করতে চাও না? 100% দীপিকা, আমি রণবীরকে ভালোবাসি, তাই ওকেই বিয়ে করতে চাই। একদম ঠিক 8টার সময় মিস্টার রণদীপ রায় তেনভিলাতে এসে পৌঁছালো। দীপিকার মা তাকে বসার ঘরে নিয়ে গিয়ে বসালো। মিস্টার অর্জুন সেন বেশ কিছুক্ষণ ব্যবসার কথা আলোচনা করলেন। প্রায় আধ ঘন্টা পরে রঞ্জনা
ডিনার রেডি করে ওদের ডাইনিং রুমে ডাকলো। নিশি আর দীপিকা ওখানেই ওদের আসার অপেক্ষা করছিল। দীপিকা ওখানে একদম নির্বিকারভাবেই ছিল। ওর চোখে মুখে কোনো রকম ভাব ছিল না যাতে বোঝা যায় যে সে নিশির বিয়ে আটকানোর জন্য রণদীপের সাথে দেখা করেছিল বা রণদীপকে চেনে। রণদীপ নিশিকে সাধারণভাবেই হাই বলল, তারপর দীপিকার দিকে তাকালো। মিস্টার সেন যখন দীপিকার সাথে রণদীপের পরিচয় করাতে যাবে তখনই রণদীপ বলল, দীপিকা, হোয়াট এ প্লেজার, আমাদের আবার দেখা হলো। রণদীপ দীপিকার দিকে তাকিয়ে খুব হাসি মুখেই এমনভাবে বলল যেন তারা একে অপরকে কয়েক বছর ধরে চেনে। দীপিকার হাত পা যেন ঠান্ডা হতে শুরু করলো। তাহলে কি সে রণদীপকে ভুল চিনল? রণদীপ কি করতে চাইছে? ওর বাবাও বুঝতে পারেনি যে সে রণদীপকে আগের থেকে চেনে। দীপিকা রণদীপের দিকে একটা জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিয়ে বলল, হ্যালো মিস্টার রায়। তোমরা দুজনে দুজনকে আগের থেকে চেনো? দীপিকা কিছু বলার আগেই রণদীপ বলল, ও হ্যাঁ, দীপিকা আর আমার আগেও কয়েকবার দেখা হয়েছে। কয়েকবার? কি বলতে চাইছে লোকটা? ওরা তো আজই প্রথমবার দেখা করলো। দীপিকা রণদীপের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। আর ঠিক সেই মুহূর্তে ওদের ভাই এসে পৌঁছালো। আশিস নিশির ভাই ও দীপিকার দাদা। নিশি আশিসকে ভাই বলে, তাই দীপিকাও ওকে ভাই বলে। রণদীপ আশিসকে আগের থেকেই চেনে, তাই তার সাথে কথা বলতে শুরু করলো। আর ওর বাবাও এই নিয়ে আর কোনো প্রশ্ন করতে পারলো না। ওর মা সেই সময়ই খাবার নিয়ে এসে সবাইকে পরিবেশন করতে লাগলো। খেতে খেতে পুরো সময়টা দীপিকা রণদীপকে লক্ষ্য করতে লাগলো। আর প্রতিবারই রণদীপের চোখ দুটো দীপিকাকে হাসি মুখে ফলো করলো। ডিনারের পরে দীপিকা, নিশি আর আশিস লিভিং রুমে চলে গেল। আর রণদীপ এবং দীপিকার মা বাবা কথা বলার জন্য স্টাডি রুমে গেল। দীপিকা ওর ঘাড়ের পেছনে হাত বোলাতে বোলাতে বলল, কিছুটা একটা ভুল হচ্ছে। নিশি আর আশিস ওর কথায় তেমন গুরুত্ব দিল না। নিশি নার্ভাসভাবে আশিসকে বলল, আমার সত্যিই খুব ভয় করছে। আমি এখন কি করব? আশিস নিশির কাঁধে হাত রেখে বলল, ডোন্ট ওরি দিদি, সব ঠিক হবে। আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে আমি খুব বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। ও বেবি, তুই কি বলতে চাইছিস? আশু ভাই, তোমাকে আমি কতবার বলেছি আমাকে বেবি বলে ডাকবে না। আমি আর বেবি নই। আর আমি মিস্টার রায়ের ব্যাপারে বলছিলাম। আমার মনে হচ্ছে আমি একটা ভুল করে ফেলেছি। ওর সাথে দেখা করতে যাওয়া আমার ঠিক হয়নি। ও নো দীপিকা, আমি তোকে বলেছিলাম যে এটা একদমই ভালো আইডিয়া না। এখন এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরোবো? স্টপ ইট দিদি, আমি তোমার কথা বলছি না। আমার মনে হয় আমি একটা সমস্যার মধ্যে পড়তে চলেছি। খুব বড় একটা কিছু হতে চলেছে। দীপিকার মনে হচ্ছে যে রণদীপ সমস্যাটার সমাধান করেই এখানে এসেছে, কিন্তু কি সমাধান করেছে বুঝতে পারছে না। যদি এই সময় স্টাডি রুমে কি কথা হচ্ছে শুনতে পেত তাহলে খুব ভালো হতো। দীপিকার মা লিভিং রুমে এলো। তার মুখে সিরিয়াস ভাব পরিষ্কার বোঝা যাচ্ছে। দীপিকা, আমরা তোর সাথে কথা বলতে চাই, এখনই স্টাডি রুমে আয়। বললেই দীপিকার মা চলে গেল। দীপিকা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওদের আমাকে দরকার? দিদি, তুমি শিওর তো যে ওদের তোমার বদলে আমাকে দরকার? নিশিও বেশ নার্ভাস আর অবাক হয়ে বলল, দীপিকা তাড়াতাড়ি যা, তুই তো জানিস বাবা অপেক্ষা করা পছন্দ করে না। দীপিকা স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। ওর পা দুটো যেন চলতেই চাইছে না। কোনো রকমে পৌঁছে দরজায় আওয়াজ দিল, তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকলো। দীপিকার ভেতরে ঢোকার সাথে সাথে 3 জোড়া চোখ ওর দিকে তাকালো। প্রত্যেকের মুখে একই রকম ভাব ফুটে উঠেছে। দীপিকা দরজাটা বন্ধ করে সেখানেই দাঁড়িয়ে রইল। সামনে এগোনোর আর সাহস পেল না। ওখান থেকেই ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, বাবা, আমাকে ডেকেছিলে? হ্যাঁ সুইট হার্ট, আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে হবে যে মা। অর্জুন বাবুর কথা শুনে দীপিকা বুঝতে পারল যে ওর বাবা রেগে নেই।
এটা ওর মনে কিছুটা হলেও সাহস জোগালো। এরপর ধীরে ধীরে ও ওর বাবার কাছে গেল, যদিও এর মধ্যে রণদীপের দিকে তাকানোর সাহস হয়নি। অর্জুনবাবু তার মেয়ের কাঁধে হাত রাখলো এবং যেটা বলতে চাই সেটা কিভাবে বলবে সেটা ভাবতে লাগলো। দীপিকা, মিস্টার রণদীপ রায় আমাকে বলেছে আগে কিভাবে কখন তোর সাথে ওর দেখা হয়েছে। কথাটা শুনে দীপিকার হার্টবিট যেন বন্ধ হয়ে যায়। তাহলে ধোঁকাবাজটা প্রথম সুযোগেই সব সত্যিটা বলে দিয়েছে। দীপিকা তাড়াতাড়ি করে একবার রণদীপের মুখের দিকে দেখে নিয়ে মুখ নিচু করে বসে রইল। অর্জুনবাবু আবারও বলতে লাগলেন, যাই হোক, মিস্টার রায় আমাদেরকে যা বলল তাতে আমরা কোনোভাবেই তোর দিদির সাথে ওনার বিয়ে দেব না। দীপিকা কথাটা শুনে অবাক হয়ে প্রথমে রণদীপের দিকে, তারপর ওর বাবার দিকে তাকালো। তার মানে দিদিকে বিয়ে করতে পারবে না বলে বাবাকে রাজি করে নিয়েছে। দীপিকা ভাবতে লাগলো। ওর মা ওর কাছে উঠে এসে ওর মুখটা তুলে বলল, মা রে, এটা হয়তো তোর কাছে সারপ্রাইজ হতে পারে যে মিস্টার রায় তোর দিদিকে নয়, তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। হোয়াট? দীপিকা যেন আকাশ থেকে পড়লো আর বড় বড় চোখ করে রণদীপের দিকে তাকিয়ে রইল। রণদীপ ওর অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে থাকে। ইয়েস মাই ডিয়ার, মিস্টার রায় তোকে বিয়ে করতে চায়। এখনো কোনো কিছুই ঠিক হয়নি, কিন্তু আমরা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে উনি তোর সাথে কথা বলতে চায়। দীপিকা কথাটা শুনে যেন স্ট্যাচু হয়ে গেল। ওর মা ওকে ধরে একটা চেয়ারে বসিয়ে দেয়। মা রে, তুই ওনার সাথে কথা বল, তারপর তোর কি মতামত সেটা আমাদের জানাস। আমরা লিভিং রুমে অপেক্ষা করছি। ওর মা বাবা ওকে ওখানে বসিয়ে রেখে বেরিয়ে এলো এবং দরজাটা বন্ধ করে দিল। দীপিকা বোবার মতো রণদীপের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো রণদীপ আর কি করতে পারে। এটা কি তাহলে ওর সাথে কথা বলার সাহস করার জন্য শাস্তি? দীপিকা, আপনি কি করতে চাইছেন? আমি তো ভাবলাম আপনি আমাদের সাহায্য করবেন। রণদীপ কিছুটা টিজ করার সুরে বলল, ওহ দীপিকা, তোমার মতো একজন স্মার্ট মেয়ের পক্ষে এটা তো এতক্ষণে বুঝে যাওয়া উচিত ছিল। আপনি কি বলতে চাইছেন সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তুমি কি বুঝতে পারছো না? নিশি আমাকে বিয়ে করতে পারবে না, তাই তোমার সাথে আমার বিয়ে হলে নিশিকে আর আমাকে বিয়ে করতে হবে না। দীপিকা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল, বাহ, আর তাই আপনার মাথায় এই চিন্তা এলো? আমি আপনার কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য, আর আপনি আমাকেই ফাঁদে ফেলছেন। আর এখানে আমি ভাবছি যে আমি আজ পর্যন্ত যত ছেলেকে দেখেছি তার মধ্যে আপনি মোস্ট ইন্টেলিজেন্ট। ওহ দীপিকা, থ্যাঙ্কস এই কমপ্লিমেন্টের জন্য, কিন্তু তুমি একটু শান্ত হয়ে বসো, তাহলে আমি পুরো ব্যাপারটা তোমাকে ভালোভাবে বোঝাতে পারবো। এখানে আর বোঝানোর কি আছে? এটা তো পুরো পরিষ্কার, আপনি আমাকে ফাঁদে ফেলছেন। বাবা তো আমাকে আপনার সাথেই বিয়ে দিয়ে দেবে। আমি বলছি এই পুরো ব্যাপারটায় আমি একটুও খুশি নই। আমি ভেবেছিলাম আপনি খুবই স্মার্ট। এখন আমি কি করব? আমি ভেবেছিলাম আপনি আমাদের সাহায্য করবেন। ও মাই গড, 18 বছরে বিয়ে! আমার জীবনটা শেষ হয়ে যাবে। দীপিকা স্টপ, তুমি একটু বেশি ভেবে নিয়েছো। বসো এখানে। এই বলে ওকে আরাম চেয়ারে বসিয়ে ওর সামনে বসে আবার বলল, জাস্ট আমি যেটা বলছিলাম শোনো, ওকে? দীপিকা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে ঘাড় নাড়ালো। দেখো দীপিকা, নিশি আর রণদীপ একটা সম্পর্কে আছে, আর সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার থেকেও অনেক বেশি ব্যাপার আছে এই বিয়ের প্রস্তাব, যেটার কোনো রকম ধারণা তোমার নেই। তোমার বাবার কোম্পানি সেন্স টেক্সটাইল আর আমার কোম্পানি আর গ্রুপ জয়েন্টে একটা বড় প্রজেক্টের কাজ হাতে নিয়েছে। এই প্রজেক্টটাই আমাদের দুজনেরই প্রচুর ক্ষতি হয়েছে, আর এখন দুটি কোম্পানি একে অপরের সাহায্য ছাড়া টিকে থাকতে সমস্যা হবে। আমাদের মধ্যে কেউ যাতে বিশ্বাসঘাতকতা না করে তার জন্য এই বিয়ের প্রস্তাব। তুমি তো জানো কিভাবে আমাদের দুটো পরিবার মিডিয়ার নজরে আছে। এখন পরিস্থিতি এরকম যে সবাই জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে যে কবে কিভাবে দিল্লির দুটো বড় বিজনেস ফ্যামিলি এক হতে চলেছে। এখন
এখন আমি যদি এই বিয়ের প্রস্তাব থেকে সরে যাই, আমাদের দুটো পরিবারকেই নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। আর রণবীর যখন ফিরে আসবে, তখন আমার পরিবারও হয়তো তাদের মন থেকে মেনে নিতে পারবে না, আর ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। রণদীপ কিছুক্ষণের জন্য থামলো, এটা দেখার জন্য যে দীপিকা ওর কথাগুলো শুনছে কিনা। দীপিকা একদম সোজা হয়ে বসে পুরো অবাক হয়ে ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। রণদীপ আবারও বলতে শুরু করলো। আর তোমার মা এবং আমার দিদি দুজনেরই এই বিয়ের ব্যাপারটা নিয়ে ইমোশনালি জড়িয়ে আছে। আমি আমার দিদিকে এই ব্যাপারটা নিয়ে আঘাত দিতে পারবো না। তুমি জানো, যখন আমি তোমার মা বাবাকে বললাম আমি নিশিকে বিয়ে করতে পারবো না, তখন তোমার মা যেন পুরোপুরি ভেঙে পড়েছিল, আমাকে বারবার অনুরোধ করছিল, যেটা আমি মেনে নিতে পারছিলাম না। দীপিকা চুপচাপ বসে এতক্ষণ ধরে রণদীপ যেটা বলল সেটা ভাবতে লাগলো। এরপর ধীরে ধীরে রণদীপের দিকে তাকিয়ে ওর মনের মধ্যে যে হাজারো প্রশ্ন দেখা দিয়েছে সেগুলো জিজ্ঞেস করতে লাগলো। কিন্তু আমাদের বিয়ে কিভাবে এই সমস্যার সমাধান করবে? দিদি আর রণবীরজির কি হবে? আমার বাবা মা কিভাবে আপনার সাথে আমার বিয়ে দিতে রাজি হলো? আপনি ওদের কি বললেন? আর আপনার দিদিকেই বা কি বললেন? ওকে, আমি জানি আমার বিয়ে নিয়ে অনেক কথা আগে শোনা গেছে। আমি তোমাকে বিয়ে করলে আমরা মিডিয়াকে এটাই বলবো যে তারা একটা বুঝতে ভুল করেছে, যে সেন ফ্যামিলির কোন মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। আর তোমার বাবা মায়ের ক্ষেত্রে তাদেরকে একটু মিথ্যে বলেছি। ওহ নো, ওদের কি বলেছেন আপনি? এর আগেও আপনি যখন বললেন যে আমাদের আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে, তখনও বেশ ভয় পেয়েছিলাম। রণদীপ দীপিকাকে সান্ত্বনা দিয়ে বলল। হ্যাঁ, তবে তোমাকে চিন্তা করতে হবে না, সব দোষটাই আমি নিজের উপর নিয়েছি, আর কেউ তোমার উপর কোনো রকম সন্দেহ করতে পারবে না। আমি ওদের বলেছি যে আমি তোমাদের কলেজে বেশ কয়েকবার সেমিনার করেছি, আর তখনই কয়েকবার আমাদের দেখা হয়েছিল। আমার তোমাকে তখনই ভালো লেগেছিল, আর আজ যখন তোমাকে দেখলাম তখনই আমি ঠিক করেছি যে তুমি আমার পাশাপাশি থাকলে আমি নিশিকে বিয়ে করে কখনোই খুশি হতে পারবো না। দীপিকা ভীষণ উৎফুল্ল হয়ে বলল। রিয়েলি? ওয়াও, দ্যাটস সো রোম্যান্টিক। কিছুক্ষণের জন্য রণদীপ বুঝতে পারছে না যে সে দীপিকার কথায় হাসবে নাকি কাঁদবে। দীপিকা খুবই ইনোসেন্ট এবং ছোট। এই মুহূর্তে ওর এইসব প্রাপ্য নয়। এইসব ভাবতে ভাবতে বলল। এটা শুধুই একটা গল্প, যেটা আমি ওদের বলেছি দীপিকা। আমি ওদের বলেছি যে এটার ব্যাপারে তুমি কিছুই জানো না, এমনকি আমার ফিলিংসের ব্যাপারেও তুমি কিছু জানো না। আমি আমার ঘরেও একই গল্প বলবো, যাতে রণবীর যখন ফিরে আসবে তখন ওদের সম্পর্কটা নিয়ে যাতে আর কারো কোনো রকম সমস্যা না হয়। এই বলে রণদীপ দীপিকার দিকে তাকালো। দেখলো দীপিকা আবার আগের মতো সিরিয়াস হয়ে গেছে। তারপর আবারও বলতে লাগলো। দীপিকা, তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে। ওরা এই বিয়েটা নিয়ে নানা সমস্যাগুলো বুঝতে পারছে। আর তাছাড়া আর একটা ব্যাপার, যেটা হলো আমাদের দুজনের মধ্যে 11 বছরের পার্থক্য। তারা সরাসরি বিয়ের জন্য রাজি হতে চায়নি, তারা ভাবার সময় চেয়েছে। তারা তোমাকেও সময় দিতে চায় ভাবার জন্য। আমি জানি এটা তোমার জন্য অনেক কঠিন ব্যাপার, তাই ভেবে দেখো। তোমার যতটা সময় লাগে সময় নিয়ে ভেবে দেখো। আমি অপেক্ষা করব, কোনো তাড়াহুড়ো নেই। আর এটা নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, সেটা যতই হাস্যকর হোক না কেন, আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি চাই না আমার এই প্রস্তাবটা স্বীকার করা নিয়ে তোমার মনে কোনো রকম একটাও সংকোচ থাকুক। দীপিকা বাড়ির সবার ছোট হওয়ার জন্য সে সবার খুব আদরের। কোনো সময় তাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। আর এখন তার এই ছোট্ট কাঁধে একটা এত বড় সমস্যা। তার বাবার ব্যবসা, পরিবারের ঐতিহ্য, দিদির ভালোবাসা, সব কিছুই তার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ওর বাড়ির লোক ওকে সব সময় যা চেয়েছে তাই করতে দিয়েছে। এখন ওর পালা তাদের সব কিছু প্রতিদান দেওয়ার। সে তার পরিবারের জন্য সব কিছু করতে পারে, কিন্তু হ্যাঁ,
যদি মিস্টার রায় তার হাজবেন্ড হয় তাহলে তাকে কিছু বিষয় জেনে নিতে হবে। তাই সে রণদীপের দিকে তাকিয়ে বলল, আমার কিছু প্রশ্ন আছে। তোমার যা যা প্রশ্ন আছে আমাকে জিজ্ঞাসা করতে পারো। দীপিকার মাথায় প্রথম যে প্রশ্নটা এলো সেটাই জিজ্ঞাসা করলো। আমি এখন পড়াশোনা করছি, তো আমার কলেজের কি হবে? অবশ্যই তুমি তোমার কলেজ শেষ করবে ডিয়ার। রণদীপ রায়ের স্ত্রী একজন কলেজ ড্রপ আউট, এটা হতে পারে না। রণদীপের উত্তরে দীপিকা খুশি হয়ে আবার বলল, আপনি আমার থেকে অনেক বড়, তো আমাদের বিয়ের পরও কি আমাকে বাচ্চাই মনে করবে বা বাচ্চাদের মতো ব্যবহার করবে? আমি কি আমার মতামত দেওয়ার অধিকার পাবো? রণদীপ কোনো রকমে নিজের হাসিকে আটকে রেখে বলল, দীপিকা, আমি তোমাকে বিয়ে করছি, কোনো রকম দত্তক নিচ্ছি না। তুমি আমার স্ত্রী হবে, অফকোর্স তোমার নিজের কথা বলার সব রকম অধিকার থাকবে। এমনকি যদি তোমার কোনো সময় মনে হয় যে আমি তোমার সাথে বাচ্চার মতো ব্যবহার করছি, তাহলে আমাকে বাধা দেওয়ার অধিকারও তোমার থাকবে। আচ্ছা ঠিক আছে। আর কিছু আছে যেটা তুমি জানতে চাও? দীপিকা মুখে কোনো আওয়াজ করলো না, শুধু মাথা নেড়ে না বোঝালো। অল রাইট, আমি আগেও যেমন বলেছি তেমনই বলছি, কোনো তাড়াহুড়োর দরকার নেই। তোমার যতটা সময় লাগে নাও, সব দিক থেকে এটা নিয়ে ভাবো, তারপর আমার এই প্রস্তাব নিয়ে কি ভাবছো সেটা আমাকে জানি। ওহ ইয়েস, প্রস্তাবটার ব্যাপারে। কি হলো দীপিকা, তোমার কি আরো কিছু জানার আছে? না না, আসলে তা নয়। আসলে প্রস্তাবটা, আপনি কিন্তু এখন আমাকে প্রপোজ করেননি। দীপিকা শেষের কথাটা চোখের ভ্রু নাচিয়ে বলল। রণদীপ কিছুক্ষণ দীপিকার দিকে তাকিয়ে রইল, এটা বোঝার জন্য যে দীপিকা মজা করে কথাটা বলল কিনা। কিন্তু দীপিকাকে ওর দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে দেখে ও বলল, দীপিকা, তুমি সিরিয়াস? আমি বলতে চাইছি, তুমি সত্যিই চাও আমি তোমাকে প্রপোজ করি? দীপিকা খুশিতে আত্মহারা হয়ে বলল, ইয়েস অফকোর্স। আমি এখনো পর্যন্ত শুধুমাত্র প্রস্তাবটার ব্যাপারে শুনেছি, আপনাকে অফিসিয়ালি এটা করতে হবে। রণদীপ একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজের মনে বিড়বিড় করে বলল, কি আর করার। দীপিকার নিজের চেয়ারে সোজা হয়ে বসলো। রণদীপ দীপিকার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর হাঁটু মুড়ে বসে ওর ডান হাতটা সামনে বাড়ালো। দীপিকা হেসে ওর ছোট্ট হাতটা ওর হাতের উপর রাখলো। রণদীপ একটা লম্বা শ্বাস নিয়ে বলল, মিস দীপিকা সেন, আমি রণদীপ রায় আমার হৃদয়ের গভীর থেকে অনুরোধ করছি, আমার বাকি জীবনটা তোমার সাথে কাটানোর সুযোগ দেবে? উইল ইউ ম্যারি মি? দীপিকা খুশি হয়ে বলল, ইয়েস আই উইল। রণদীপ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, দীপিকা, আমার মনে হয় তোমার ভাবার জন্য কিছু সময়ের দরকার ছিল। মিস্টার রায়, আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই মুহূর্তে আমি হয়তো আমার পরিবারের জন্য বিয়েটা করছি, কিন্তু আমি আমার মনের মধ্যে কোথাও একটা ফিল করছি যে আপনাকে বিয়ে করাটা ভালোই হবে। আর যখন দিদি আর রণবীরের বিয়েটা হয়ে যাবে, তখন আমি সব সময়ের জন্য দিদিকে সামনে পাবো। আর তাছাড়া আপনি একদম আমার স্বপ্নে দেখা প্রিন্সের মতো। একটু বয়সটা বেশি, তাও ঠিক আছে। তাহলে আর শুধু শুধু ভেবে সময় নষ্ট করার কিছু নেই, আমি আপনাকে বিয়ে করব। রণদীপ এখনো হাঁটু মুড়ে ওর ছোট্ট হাতটা ধরে অবাক হয়ে বসে ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎই দীপিকার থেকে তার সুন্দর ইনোসেন্স জীবনটাই এত কিছু একসাথে নিয়ে আসার জন্য নিজের মনে অসহায় বোধ করতে লাগলো। রণদীপ তার নিজের মনে ঠিক করলো যে সে হয়তো দীপিকার স্বপ্নের প্রিন্স নাও হতে পারে, তাও নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে দীপিকার মনের মতো হতে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।